আর এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, মানে আপনাদের সবার প্রিয়। আর তিনি হচ্ছেন এবিও অর্থাৎ আইয়ুব বাচ্চু। বাচ্চু ভাই আসসালামু আলাইকুম। এই তো বাচ্চু ভাই ভালো। আমরা মাত্র কেকটা কেটে কাটলাম এবং আপনাকে ফোন দিলাম। ও থ্যাংক ইউ বাচ্চু ভাই। বাচ্চু ভাই আমরা একটু জানতে চাচ্ছিলাম যে মানে এই যে এত রাত জেগে সবাই শুনছে, তাদেরকে তো আমরা ধন্যবাদ জানিয়েছি। ভূত নিয়ে বা এই সমস্ত প্যারানরমাল বিষয় নিয়ে আপনার ভেতর কি কোনো ভয় কাজ করে বা কখনো এরকম কাজ করেছে? আমরা তো প্রতিনিয়ত ভূতের সাথে বসবাস। তা নরমালি হয় কি, মানে নো কিডিং আরকি। রাত ১১টা-১২টার পরে যখনই কোনো কনসার্ট-টনসার্ট থেকে ফিরি, তখন রাস্তা তো একেবারে ফাঁকা থাকে। তো লাইক যদি আমি একা নিজে ড্রাইভ করে ফিরি, তখন মনে হয় যে আমার সাথে, সাথে কেউ একজন যাচ্ছে আরকি গাড়ি করে। তো এরকম মাঝে মধ্যেও মনে হয় এবং বেশ কয়েকবার হয়তো দেখা গেছে মোবাইল ফেলে আসছি গাড়িতে কিংবা বাড়ির চাবি ফেলে গেছি। তখন ধরে নিজে বোধহয় ও রেখে দিল আরকি। ইটস কাইন্ড অফ আ ফিলিং। আসলে ভূত ব্যাপারটা আ মানে দেখা যায় না, বাট ফিলিং অ্যান্ড আই বিলিভ যে ভূত না থাকলেও কিছু একটা যে একেবারেই নেই জি, আমরা তো জানি যে যেমন জিন তো অবশ্যই রিলিজ করে। এবং ভালো মন্দ দিকেই আছে। তো ইন এ সার্টেন প্লেসেস ওনাদের যাতায়াত থাকে। আর আমাদেরকে একটু সতর্ক করে তো অ্যাকচুয়ালি কোনো উপায় নেই। ঘুমে দেখা যায় যে চিত হয়ে শুলে পরে অনেকে আবার খুব মানে ব্যাপার থেকে হেয়ে উঠে যায়। মানে চাপ দিয়ে রাখে, পানিতে ডুবে যায় এরকম একটা স্বপ্ন দেখে আরকি। তো ইটস ওয়ান অফ দোজ আরকি। এই ফিলিংগুলি অলমোস্ট খুব কাছাকাছি। আর মানুষের জীবনে মানুষ যখন একেবারে একাকী কোনো খানে একা রাত ১১টা-১২টার পরে একটু জঙ্গল-টঙ্গলের দিকে যদি চলাচল করে, মানুষ নিজেই টের পাবে আসলে সে কার সাথে চলছে। এটা আর কিন্তু যার, যার ধর্ম থেকে তার দোয়া, তুরিয়া, কলমা করলে হয়তো কিছুটা রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে আরকি। আদারওয়াইজ একদম। সেটাই। এবং বাচ্চু ভাই খুব মানে অদ্ভুত ব্যাপার যে আমরা অনেক ঘটনা পাই। ঢাকার এই ভেতরে আমরা বাস করছি। এই ঢাকাতেও এরকম অনেক ঘটনা ঘটে। ইভেন আমরা আমাদের অনেকে চিটাগং থেকেও এসে বলেছেন যে ফয় প্লেগ নিয়েও অনেক ঘটনা তাদের কাছ থেকে আমরা শুনেছি। তো সব জায়গাতে আমাদের মনে হয় কিছু খুব কাছাকাছি মনে হয় অনেক কিছু এরকম ঘটে সবসময়। ওনারা তো শহরেও বসবাস করত। মানে আমরা যদি একটু অন্যভাবে দেখি পুরো ব্যাপারটা, যেমন একটা সময় ছিল গভীর রাত পর্যন্ত ছাদে আড্ডা দেওয়া যেত। একটু মটরশুঁটি নিয়ে, একটু চানাচুর নিয়ে বা ইত্যাদি, ইত্যাদি সবাই মিলে বসে বন্ধু-বান্ধব আড্ডা দেওয়া যেত। কিংবা একা, একাও একটা গিটার নিয়ে বসে অনেকক্ষণ সুর করা যেত, অনেক কিছু করা যেত। এখন ইফ ইউ গো আপ অন দ্য রুফ ০.৫ ঘন্টা পরে মনে হবে কেমন জানি লাগছে, একটু গাটা ভার, ভার মনে হচ্ছে। একটা নিচেই চলে যায় তাই মধ্যে টিউনটা করি। তো এইগুলি খুব ফেস করা হয়েছে। আমি আমি দেখেছি। তো আমার মনে হয় একেবারে উড়িয়ে দেওয়া যাবে না ব্যাপারটা। আর যারা বলছে কিছু নেই বা আমি তাদের দলেও আছে, আবার যারা বলছে কিছু, কিছু আছে আমি তাদের দলেও আছি। আমাদের বাচ্চু ভাই অনেক রাত করে আপনাকে কল দিয়েছি এবং অনেক, অনেক মানে অনেক ভালো লাগলো যে আপনি সেটাতে সাড়াও দিয়েছেন এবং যারা ভূত এফএম এর এবং রেডিও ফুতির লিসনার তাদের জন্য যদি কিছু বলতেন শেষ। হ্যালো, হ্যালো। আচ্ছা, আমার মনে হয় লাইনটা কেটে গেছে। আমরা আরেকবার কল দেই বাচ্চু ভাইকে। আরেকবার কল দিয়ে আমরা দেখি কথা বলি তার সাথে। এবং আমরা তখন কথা বলছিলাম আয়ুব বাচ্চুর সাথে। আমরা আবারও চেষ্টা করছি আপনাদের আচ্ছা বাচ্চু ভাই কি আছেন লাইনে? ও আচ্ছা বাচ্চু ভাই, আমি যেটা বলছিলাম যে আসলে মানে অনেক রাত করে আপনাকে কল দিলাম এবং আপনি সাড়াও দিয়েছেন। তবে অনেক, অনেক ধন্যবাদ। আর সেই সাথে রেডিও পূর্তির লিসনারদের এবং ভূত এফএম এর লিসনারদের আপনার পক্ষ থেকে যদি কিছু বলে শেষ করতেন। রেডিও প্রতি লিসনারদেরকে আমার একটা কথা বলা আছে। আসলে মিউজিক্যালি চেঞ্জেসটা কিন্তু বাংলাদেশে রেডিও ফুর্তির লিসনার্সদের একটা বিরাট প্রাপ্তি। ধন্যবাদ প্রাপ্তি। বিকজ দে আর দ্য ওয়ান যারা সুন্দর সত্যি ভালো গানগুলি শোনা শুরু করেছিল। একেবারে ডুবে যাওয়া অবস্থা থেকে হঠাৎ করে ফিরে আসা মিউজিকটা। এই দিক দিয়ে আমি অবশ্যই রেডিও ফুর্তিকে আ আ অগ্রগামী যেটা পায়োনিয়ার বলব। যারা তরুণদেরকে উজ্জীবিত করেছে এবং তরুণদেরকে সাপোর্ট দিয়েছে তাদের পছন্দের গানের ব্যাপারে। এজন্য বাহবা দিব রেডিও ফুর্তির সাথে সংশ্লিষ্ট সবাইকে, সবাইকে টপ টু বটম সবাইকে অনেক, অনেক আ আ ধন্যবাদ। বিকজ ইটস a big help to the young nation, to the young listeners. আর ফুর্তির লিসনারদেরকে বলব রাত জেগে গান শোনেন, কোনো অসুবিধা নেই, ভূতের ভয় নেই। একটু যার, যার ধর্ম থেকে দোয়া কালাম করলে হবে। এইখানে আসলে আরেকটু এড করা দরকার। ডোন্ট টেক ইট অ্যাজ এ জোক। ইট ক্যান বি সিরিয়াস। মানে আমি এরকম জোক করতে গিয়ে একবার অনেক বড় বিপদে পড়েছিলাম।
এটা আমি বলে শেষ করতে চাই। আমি একবার রাতের ৩টা পর্যন্ত স্টুডিওতে কাজ করে তো আমার দেখলাম এত টায়ার্ড লাগছে আমি আর বাড়ি ফিরবো না আজকে। তো আমি চিন্তা করলাম আমি ড্রামসের রুমে একটা সুন্দর বিছানা করে ড্রামসের একপাশে রয়ে চলে চালিয়ে শুয়ে পড়বো। আমি তো তোমার ২-৩ মিনিটের মাথায় ওঠে আমার একটু ঘুম আসলো। কিন্তু তারপর আমার কাছে মনে হলো একটা ঘুঙুরু টাইপের একটা আওয়াজ আছে। টান সাউন্ড একটা পায়ের নুপুর যেটা, নুপুরের একটা শব্দ শুরু হয়ে গেল কানের কাছে। তা আমি আর ভয়ে অস্থির হয়ে মোটামুটি ওই রাতে ওই সময়ে ৩:৩০-৪টার দিকে চেষ্টা করে বেরিয়ে এসে ভেঙে চলে এসেছি বাসায়। রিপ্লাই নেই আরকি। হঠাৎ যদি বলে যে গিটারটা বাজাও আমি একটু নাচি, তাহলে তো প্রবলেম। এই জন্য ভয়। দেন এগেইন আচ্ছা। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তারপরেও মনে হয় যে ওই যে ভয় ব্যাপারটা সবসময় কাজ করে আসলে। থ্যাংক ইউ বাচ্চু ভাই। আসলে মনের ভয়ে বড় ভয়। আসলে মনেও হয় বড় ভাই। এটাই। বাড়ি আমাদের নাই। জি। কি আচ্ছা। নো বাচ্চু ভাই, এটা আমাদের প্লেজার যে আপনি এত রাত পর্যন্ত আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ বাচ্চু ভাই। ওকে জি, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম দ্য লিজেন্ড বাচ্চু ভাইয়ের সাথে এবং বাচ্চু ভাই এতক্ষণ আমাদের সাথে কথা বললেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আরো একজন অনেক বিখ্যাত মানুষ, অনেক কাছের মানুষ আমাদের এবং আ এই মুহূর্তে আছেন আপনাদের সবার পরিচিত হাসান মাসুদ। হাসান ভাই কেমন আছেন? জি, জি ভালো আছি। আসসালামু আলাইকুম হাসান ভাই। হাসান ভাই আমরা আ আজকে তো ১ বছর পূর্ণ করলাম এবং একটু আগে আমরা কেক-টেক কেটেছি এবং অনেক রাতের বেলায় আপনাকে ফোন দিয়েছি। আমিও রেডিও ফুর্তিকে অনেক অভিনন্দন জানাই তাদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বা জন্মদিনে হোটেল এবং আমি মোস্তাফিজ কাইনসানির যখন গাড়ি চালাই আমি রেডিও ফুর্তি এবং অন্যান্য রেডিও শুনি তো ফুর্তিতে বেশি শোনা হয়। স্পেশালি তোমার প্রোগ্রাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি মানে প্রার্থনা করি যে রেডিও ফুর্তির সামনে আরো এগিয়ে যাবে। আচ্ছা, আচ্ছা হাসান ভাই একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আজকে এই স্পেশাল যেহেতু একটা দিন, সেটা হচ্ছে যে আপনার ভেতরে কি কখনো যে এই সমস্ত প্যারানরমাল বিষয় নিয়ে কোনো ভয় কখনো কাজ করেছে বা এরকম কোনো এক্সপেরিয়েন্স কি কখনো হয়েছে? অ্যাক্টিভিটি এরকম কোনো এক্সপেরিয়েন্স আমার হয়নি। তবে আমি আমার মানে বয়সের বিভিন্ন ও খাপে কখনো আরকি ক অনেকগুলো বাড়িতে রাত্রি যাপন করতে হয়েছে। যে সমস্ত বাড়িতে ওই বাড়িতে যারা সবসময় থাকেন তারা বলেছে যে, "আপনি ওইদিকে যাবেন না" বা "ওইদিকে গেলে একটু সমস্যা হবে। ওইদিকে একটা কিছু আছে।" তো আমি ট্রাই করেছি তাদের ওই ইনস্ট্রাকশনস গুলো ফলো করতে। যার ফলে আমার এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স আমার পাইনি। আর আরেকটা জিনিস হচ্ছে যে, এই যে টেলিভিশনে বা মুভিতে আমরা যে হরর যে জিনিসটা বলি, হরর মুভি, এগুলো আমি ইউজুয়ালি দেখি না। আমার ভালো লাগে না। আমার কাছে খুব সিক লাগে দেখতে। হ্যাঁ। কিন্তু এমনিতে মানে আপনার কোনোদিন কি এরকম হয়েছে যে কারো কাছ থেকে শুনেছেন বা কখনো শুনে খুব ভয় লেগেছে বা এই সমস্ত জিনিস শুনলে কি ভয় লাগে? না, ভয় লাগে না। আমার কাছে সবসময় এটা একটা টুপাইস মনে হয়। কারণ আসলে ভূত বলে কিছু নেই। আমার কাছে তারপরও ভূত নিয়ে মানুষের অনেক ফোবিয়া আছে আমি জানি। এবং ভূত নামে তো এখন রীতিমতো একটা রেস্টুরেন্ট খেয়েই আছে ঢাকায়। তো এবং সেখানে নাকি পিপল কম মানে প্রচুর লোক যায় জাস্ট নামটার জন্যই এবং সেখানে নাকি ভৌতিক পরিবেশে খাবার পরিবেশন করা হয়। তো আমার ছেলেও ইতিমধ্যে একবার আমাকে বলেছে, তাকে নিয়ে যেতে। আই এম প্ল্যানিং যে আমি একদিন নিয়ে যাবো আমার ছেলেকে এই ভূত রেস্টুরেন্টটা দেখাতে। আচ্ছা। ওকে হাসান ভাই অনেক রাতে ফোন দিয়েছি এবং আপনি আবার সাড়াও দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। অনেক ধন্যবাদ হাসান ভাই আপনার ছুটি সময়ের জন্য। রাইট। আমি আবারও রেডিও ফুর্তিকে কংগ্রাচুলেশন করি তাদের ফার্স্ট অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ওকে আমরা কথা বলছিলাম হাসান মাসুদের সাথে আমরা সবাই জানি আমাদের অনেক পছন্দের একজন মানুষ এবং তিনি এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন এবং আমরা একে আপনাদেরকে আরো অনেকের সাথেই কথা বলাতে চাচ্ছি এবং তারা সবাই আপনাদের আসলে ইনফ্যাক্ট এক্সপেরিয়েন্স শেয়ার করবে। আসলে হয় কি যে আমরা একটা বছর আপনাদের সঙ্গে এত মানে এই যে ভূত এফএম যে একটা বছর আপনাদের সঙ্গে যে জার্নিটা, এই জার্নিটা সবসময়ই অনেক বেশি ভালো হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই। কারণ আপনারা সবসময় সাথে ছিলেন।
আপনারা হয় এটা এই শোতে আপনারা লিসনার হিসেবে থেকেছেন, অনেকে আপনারা এখানে গেস্ট হিসেবে এসেছেন এবং এখনও দেখতে পাচ্ছি অনেকে এসএমএস পাঠাচ্ছেন। সান আমাদের এসএমএস পাঠাচ্ছেন এবং লিখেছেন ভূত এফএম রকস। থ্যাংক ইউ সো মাচ। মাসুক আমাদেরকে বার্থডে উইশ করেছেন ভূত এফএম এর। ফাহিম সিলেট থেকে লিখেছেন যে আজকে অনেকদিন পর ভূত এফএম শোনার সুযোগ হয়েছে তার। সো আমাদের কাছে মনে হয় আরেকটা ফোন আছে এবং আমি দেখতে পাচ্ছি যে মাসুম বলছে। সো এই মুহূর্তে আমাদের সাথে ফোনে আছেন যিনি যাকে সবসময় আপনারা গাইতে শোনেন এবং সবসময় যার গান আপনারা যিনি মানে গান গেয়ে আপনাদের সবসময় মুগ্ধ করেন এবং আপনারা আমার অনেক পছন্দের একজন আর্টিস্ট। তিনি হচ্ছেন এলিটা। এলিটা কেমন আছেন? এই তো ভালো আছি। এটা আমরা একটু আগে কেক কেটেছি এবং আমরা ভূত এফএমের ১ বছর পালন মানে পূর্তি ১ম বছর ডেকোরেটে ১ বছর হয়ে গেল। হ্যাঁ, সেটাই। তো এলিটা কিছু মানে বলেন আমাদের লিসনারদেরকে। আমি ভূত ভূতের গল্প, ভূতের মুভি যেকোনো কিছু যেগুলো কেউ যদি বলে যে ওই বাচ্চাটা হন্টেড, মানে আমি ভূতের আশেপাশে নাই। আমি অনেক ভয় পাই এগুলো। আমি ভূতের কোনো গল্পের বইও আমার শেষ ভূতি বই বলে। ভূতের কোনো রকম বই, কোনো গল্প আমার কাছে নাই। আমি কোনো হরর মুভি দেখি না এবং আপনার শোটা রাসেল ভাই আমি শুনেছি বেশ কয়েকটা এবং আপনার শোতে যেসব যারা গেস্টরা যারা আসে ওদের স্টোরিজগুলো শেয়ার করে ট্রাস্ট মি আমি আমি ও আমি খুব ভয় পেয়েছি এবং আমি আপনাকে বলেছিলাম যে এই প্রোগ্রামটা বন্ধ করেন না। হ্যাঁ, আমাকে অনেকবার এলিটা বলেছেন। হ্যাঁ, অনেকবারও বলেছেন এটা যে এটা বন্ধ। কোনো কোনো সাথে কোথায় আল্লাহ প্রোগ্রামটা বন্ধ করেন, বারোটার পরে রিলিজ হয়ে যায় না। তারপর মানে এটা বেশ পপুলার হয়েছে এবং আহ, আমি কি বলবো এত মানুষ যে এত মজার মজার গল্প নিয়ে আসছে এগুলো যে আসলে মানে ঘটে নাকি ঘটে না, ইটস ভেরি আনইউজুয়াল সিরিয়াসলি। তারপর আমি বলবো কংগ্রাচুলেশনস, আপনি এটা নিয়ে অনেক রিসার্চ করেছিলেন আমার মনে আছে প্রোগ্রামটা শুরু করার আগে এবং আপনি আপনি ডেফিনেটলি না, তো আসলে সত্যি কথা বলতে যে আমরা আসলে আমাদের যারা লিসনার রয়েছেন তাদের কাছ থেকে সবচেয়ে বেশি হেল্পটা পেয়েছি আসলে আমরা সেজন্যই। এবং আমি আমি এটাই আমি আমি মানে কি বলবো যে আমি চাইবো যে এলিটা যেন একটু সাহস করে এখন থেকে রেগুলার আমাদের সাথে থাকে। প্রতিটা এপিসোডে। এটা একদমই পসিবল না এই জিনিসটা আমার মুখে থাকলে আমি পারবো, বাট তারপরে আমার আমার অনেকে আছে আমার ফ্রেন্ডরা আমার ছোট ভাই বোনরা যারা আপনার এই প্রোগ্রামটা রেগুলারলি দেখে রেগুলারলি শুনে অ্যান্ড ওরা আসলে অনেক মানে সারপ্রাইজিংলি না ওরা অনেক আনন্দ পায় এই প্রোগ্রামটা শুনে। ওকে। হুম, তাদেরকে থ্যাংকস দিবেন আমার পক্ষ থেকে প্লিজ। এটা অনেক রাত্রে আসলে ফোন করা হয়েছে। তারপরে যে কথা বলছি আমরা তারপর অনেক ভালো লাগলো এবং থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভূত এফএম থেকে আমাকে ফোন করার জন্য। এখন তো মনে হচ্ছে আর ঘুমও হবে না। আচ্ছা, আমাদের কিন্তু শোতে শুধুমাত্র যে মানে আজকে কিন্তু বেশ কিছু দারুণ ঘটনা আছে। সেই ঘটনাগুলো শোনার আমন্ত্রণ দিয়ে আমরা শেষ করছি আরকি। ওরে বাবা! তো থ্যাংক ইউ ভেরি মাচ, শোনার চেষ্টা করবো ওকে, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এলিটার সাথে এবং এলিটা এতক্ষণ ধরে আপনাদেরকে শোনালেন তার ঘটনা যে তিনি ভূত অনেক ভয় পান। আসলেই ইনফ্যাক্ট তিনি আমাকে অনেকবার রিকোয়েস্টও করেছেন যে যেন আমরা মানে এই ভূত এফএম এই প্রোগ্রামটা যেন আমরা মানে এই প্রোগ্রামটা যেন আমরা বন্ধ করি। বাট সেটা শোনা হয়নি আমাদের পক্ষ আমরা কেউ শুনিনি এলিটার কথা। আ আমাদের ভূত এফএম চলছে এবং আপনাদের ভালোবাসার কারণেই চলছে এবং চলবে যতদিন পর্যন্ত আপনারা সাথে থাকবেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আরো একজন অনেক বিখ্যাত মানুষ, অনেক কাছের মানুষ আমাদের এবং আ এই মুহূর্তে আছেন আপনাদের সবার পরিচিত হাসান মাসুদ। হাসান ভাই কেমন আছেন? জি, জি ভালো আছি। আসসালামু আলাইকুম হাসান ভাই। হাসান ভাই আমরা আজকে তো ১ বছর পূর্ণ করলাম এবং একটু আগে আমরা কেক-টেক কেটেছি এবং অনেক রাতের বেলায় আপনাকে ফোন দিয়েছি। আমিও রেডিও ফুটটিতে অনেক অভিনন্দন জানাই তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পেপার জন্মদিনে হোটেল ছেড়ে এবং আমি মুক্তদিকা ইনসানির যখন গাড়ি চালাই আমি রেডিও ফুর্তি এবং অন্যান্য রেডিও শুনি তো ফুর্তিতে বেশি শোনা হয় স্পেশালি তোমার প্রোগ্রাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি মানে প্রার্থনা করি যে রেডিও ফুর্তির সামনে আরও এগিয়ে যাবে। আচ্ছা হাসান ভাই একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আজকে এই স্পেশাল যেহেতু একটা দিন, সেটা হচ্ছে যে আপনার ভেতরে কি কখনো যে এই সমস্ত প্যারানরমাল বিষয় নিয়ে কোনো ভয় কখনো কাজ করেছে বা
এরকম কোনো এক্সপেরিয়েন্স কি কখনো হয়েছে? এক্সপেরিমেন্টে এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি। তবে আমি আমার মানে বয়সের বিভিন্ন ও খাপে কখনো, কখনো আরকি ক অনেকগুলো বাড়িতে রাত্রি যাপন করতে হয়েছে। যে সমস্ত বাড়িতে ওই বাড়িতে যারা সবসময় থাকেন তারা বলেছে যে, "আপনি ওইদিকে যাবেন না বা ওইদিকে গেলে একটু সমস্যা হবে। ওইদিকে একটা কিছু আছে।" তো আমি ট্রাই করেছি তাদের ওই ইনস্ট্রাকশনস গুলো ফলো করতে। যার ফলে আমার এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স তো আমার হয়নি। আর আরেকটা জিনিস হচ্ছে যে, এই যে টেলিভিশনে বা মুভিতে আমরা যে হরর যে জিনিসটা বলি, হরর মুভি, এগুলো আমি ইউজুয়ালি দেখি না। আমার ভালো লাগে না। আমার কাছে খুব বিক লাগে দেখতে। আচ্ছা। কিন্তু এমনিতে মানে মানে আপনার কোনোদিন কি এরকম হয়েছে যে কারো কাছ থেকে শুনেছেন বা কখনো শুনে খুব ভয় লেগেছে বা এই সমস্ত জিনিস শুনলে কি ভয় লাগে? না, ভয় লাগে না। আমার কাছে সবসময় এটা একটা সুপার মনে হয়। কারণ আসলে ভূত বলে কিছু নেই। আমার কাছে তারপরেও ভূত নিয়ে মানুষের অনেক ফোবিয়া আছে আমি জানি। এবং ভূত নামে তো এখন রীতিমতো একটা রেস্টুরেন্ট চেয়ে আছে তাকে। তো এবং সেখানে নাকি পিপল থ্রংস মানে প্রচুর লোক যায় জাস্ট নামটার জন্যই এবং সেখানে নাকি ভৌতিক পরিবেশে খাবার পরিবেশন করা হয়। তো আমার ছেলেও ইতিমধ্যে একবার আমাকে বলেছে তাকে নিয়ে যেতে। আই এম প্ল্যানিং যে আমি একদিন নিয়ে যাবো আমার ছেলেকে এই ভূত রেস্টুরেন্টটা দেখাতে। আচ্ছা। ওকে হাসান ভাই অনেক মানে রাতে ফোন দিয়েছি এবং আপনি আবার সাড়াও দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ হাসান ভাই আপনার সার্ভিসগুলোর জন্য। আমি আবারও রেডিও পত্রিকে কংগ্রেচুলেশন করেই তাদের কাজ এবার থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে আমরা কথা বলছিলাম হাসান মাসুদের সাথে আমরা সবাই জানি আমাদের অনেক, অনেক পছন্দের একজন মানুষ এবং তিনি এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন এবং আমরা একে, একে আপনাদেরকে আরো অনেকের সাথেই কথা বলাতে চাচ্ছি এবং তারা সবাই আপনাদের আসলে ইনফ্যাক্ট এক্সপেরিয়েন্স শেয়ার করবে। আসলে হয় কি যে আমরা একটা বছর আপনাদের সঙ্গে এত মানে এই যে ভূত এফএম যে একটা বছর আপনাদের সঙ্গে যে জার্নিটা, এই জার্নিটা সবসময়ই অনেক বেশি ভালো হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই। কারণ আপনারা সবসময় সাথে ছিলেন। আপনারা হয় এই শোতে আপনারা লিসনার হিসেবে থেকেছেন, অনেকে আপনারা এখানে গেস্ট হিসেবে এসেছেন এবং এখনো দেখতে পাচ্ছি অনেকে এসএমএস পাঠাচ্ছেন। সান আমাদের এসএমএস পাঠাচ্ছেন এবং লিখেছেন ভূত এফএম রকস। থ্যাংক ইউ সো মাচ। মাসুক আমাদেরকে বার্থডে উইশ করেছেন ভূত এফএম এর। ফাহিম সিলেট থেকে লিখেছেন যে আজকে অনেকদিন পর ভূত এফএম শোনার সুযোগ হয়েছে তার। সো আমাদের কাছে মনে হয় আরেকটা ফোন আছে এবং আমি দেখতে পাচ্ছি যে মাসুম বলছে। সো এই মুহূর্তে আমাদের সাথে ফোনে আছেন যিনি যাকে সবসময় আপনারা গাইতে শোনেন এবং সবসময় যার গান আপনারা যিনি মানে গান গেয়ে আপনাদের সবসময় মুগ্ধ করেন এবং আপনারা আমার অনেক পছন্দের একজন আর্টিস্ট। তিনি হচ্ছেন এলিটা। এলিটা কেমন আছেন? এই তো ভালো আছি। এটা আমরা একটু আগে কেক কেটেছি এবং আমরা ভূত এফএমের ১ বছর পালন মানে পূর্তি ১ম বছর দেখতে, দেখতে ১ বছর হয়ে গেল। হ্যাঁ, সেটাই। তো এলটা কিছু মানে বলেন আমাদের লিসনারদেরকে। আমি ভূত ভূতের গল্প, ভূতের মুভি যেকোনো কিছু যেগুলো কেউ যদি বলে যে ওই বাচ্চাটা হন্টেড, মানে আমি ভূতের আশেপাশে নাই। আমি অনেক ভয় পাই এগুলো। আমি ভূতের কোনো গল্পের বইও আমার শেষ ভর্তি বই পড়ে। ভূতের কোনো রকম বই, কোনো গল্প আমার কাছে নাই। আমি কোনো হরর মুভি দেখি না এবং আপনার শোতে রাসেল ভাই আমি শুনেছি বেশ কয়েকটা এবং আপনার শোতে যেসব যারা গেস্টরা যারা আসে ওদের স্টোরিজগুলো শেয়ার করে। ট্রাস্ট মি আমি আমি আও আমি খুব ভয় পেয়েছি। হ্যাঁ, এবং আমি আপনাকে বলেছিলামও যে এই প্রোগ্রামটা বন্ধ করেন না। হ্যাঁ, আমাকে অনেকবার এলটা বলেছেন। হ্যাঁ, অনেকবারও বলেছেন এটা যে এটা আমাদের মনে মনে হতো ভাই আল্লাহ আমাকে প্রোগ্রামটা বন্ধ করেন। ১২টার পরে রেডিও ছাড়া যায় না। তারপর মানে এটা বেশ পপুলার হয়েছে এবং আম আমি কি বলবো? এত মানুষ যে এত মজার, মজার গল্প নিয়ে আসছে। এগুলো যে আসলেই মানে ঘটে নাকি ঘটে না ইটস ভেরি আনইউজুয়াল সিরিয়াসলি। তারপর আমি বলব কংগ্রাচুলেশনস আপনি এটা নিয়ে অনেক রিসার্চ করেছিলেন আমার মনে আছে প্রোগ্রামটা শুরু করার আগে এবং আপনি ডেফিনিটলি অনেক না, থ্যাংক ইউ। আসলে সত্যি কথা বলতে যে আমরা আসলে আমাদের যে যারা লিসনার রয়েছেন তাদের কাছ থেকে সবচেয়ে বেশি হেল্পটা পেয়েছি আসলে আমরা শিওর নই। এবং আমি আমি এটাই ব আমি আমি মানে কি বলব যে আমি চাইবো যে এলিটা যেন একটু সাহস করে এখন থেকে রেগুলার আমাদের সাথে থাকে।
প্রতিটা এপিসোডে। এটা একদমই পসিবল না এই জিনিসটা। আমার মুখ থেকে এরকম আমি পারবো, বাট তারপরে আমার অনেকে আছে, আমার ফ্রেন্ডরা, আমার ছোট ভাই বোনরা যারা আপনার এই প্রোগ্রামটা রেগুলারলি দেখে, রেগুলারলি শুনে, অ্যান্ড ওরা আসলেই অনেক মানে সারপ্রাইজিংলি না, ওরা অনেক আনন্দ পায় এই প্রোগ্রামটা শুনে। ওকে। তাদেরকে থ্যাঙ্কস দিবেন আমার পক্ষ থেকে প্লিজ। ওকে, এটা অনেক রাত্রে আসলে ফোন করা হয়েছে। তারপরে যে কথা বলছি আমরা, তার অনেক ভালো লাগলো এবং থ্যাংক ইউ সো মাচ। তো ভূত এফএম থেকে আমাকে ফোন করার জন্য এখন তো মনে হচ্ছে আর ঘুমও হবে না। আচ্ছা, আমাদের কিন্তু শোতে শুধুমাত্র যে মানে আজকে কিন্তু বেশ কিছু দারুণ ঘটনা আছে। সেই ঘটনাগুলো শোনার আমন্ত্রণ দিয়েই আমরা শেষ করছি আরকি। ওরে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ, শোনার চেষ্টা করবো অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এলিটার সাথে এবং এলিটা এতক্ষণ ধরে আপনাদেরকে শোনালেন তার ঘটনা যে তিনি ভূত অনেক ভয় পান। আসলেই ইনফ্যাক্ট তিনি আমাকে অনেকবার রিকোয়েস্টও করেছেন যে যেন আমরা মানে এই ভূত এফএম এই প্রোগ্রামটা যেন আমরা মানে এই প্রোগ্রামটা যেন আমরা বন্ধ করি। বাট সেটা শোনা হয়নি আমাদের পক্ষ আমরা কেউ শুনিনি এটার কথা। আ আমাদের ভূত এফএম চলছে এবং আপনাদের ভালোবাসার কারণেই চলছে এবং চলবে যতদিন পর্যন্ত আপনারা সাথে থাকবেন। আমার কাছে একটা ছোট্ট ঘটনা আছে, সেই ঘটনাটা আমি একটু আপনাদেরকে শোনাতে চাই। যে ঘটনাটা হচ্ছে যে একজন লিখেছেন, "আমার নাম পার্সিয়ান প্রিন্স। আর আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। জানি না কেমন লাগবে ঘটনাটা।" কিছুদিন আগের কথা। আমি উত্তরা থেকে প্রতিদিনের মতো ভার্সিটির উদ্দেশ্যে আমি আচ্ছা তিনি হচ্ছে নাবিস্কোতে আসেন এবং প্রভাতী বনশ্রী বাসে একটা বাসে তিনি ওঠেন এবং সেই বাসে তিনি বলছেন যে, "আমিও অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছি।" এমন সময় আমার চোখ বাসের ভেতরে লুকিং গ্লাসে পড়ে। দেখলাম যে আচ্ছা আমি ঘটনাটা একটু বুঝিয়ে বলি যে তিনি আসলে বাসে করে অনেক ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন একটা বাসে করে এবং অনেকের সাথে তিনিও বেশ গালাগালি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং নিশ্চয়ই ওই সময় আমাদের যেটা হয় আরকি আমাদের চোখ খোঁজে নিজের বসার মতো একটা সিট এবং তিনিও চোখ দিয়ে সেই সিটই খুঁজছিলেন এবং তিনি দেখলেন যে ৪ নাম্বার রোতে একটা সিট খালি আছে। পাশের সিটে একজন মহিলা বসে আছে। ভাবলাম সিটটা মহিলার মালামাল আছে। আর তা না হলে মহিলা কেউ সিটে বসে আছে তাই লক্ষ্য করলাম না। এবং তিনি বলছেন যে বনানী যখন গেলাম তখন অনেক লোক নেমে গেল। এমন অবস্থায় দাঁড়ানোর লোক কম। ৩ জন দাঁড়িয়ে আছে। আমি একটু পেছনের দিকে গেলাম এবং ৩ নাম্বার রোতে ৩ নাম্বার রোর কাছে গেলাম। দাঁড়িয়ে আছি। তখন চোখ পড়ে ৪ নাম্বার রোর দিকে। দেখি নয়নের পাশে একজন বুড়ো লোক বসে আছে। মহিলা আচ্ছা মনে করলাম বুড়ো লোকটা দাঁড়িয়ে ছিল বলে হয়তো মহিলা উনার মালামাল নিচে নামিয়ে রেখে লোকটিকে বসবার জায়গা করে দিয়েছে। কিন্তু এরপরেই তিনি যখন আবারও গ্লাসের দিকে তাকালেন তখন দেখলেন যে মহিলা একা বসে আছে। তিনি যখন সামনাসামনি দেখছেন তখন দেখছেন যে মহিলার পাশে একজন বৃদ্ধ লোক বসে আছে এবং তিনি যখন গ্লাসের মধ্যে দেখছেন তখন দেখছেন যে মহিলার পাশে কেউ বসে নেই। সো এই হচ্ছে ঘটনা। আমি জানি না যে এই ঘটনার কোনো এক্সপ্লেনেশন আছে কিনা। আমি জানি না। আমি পড়ে কিছুই বুঝতে পারিনি। মানে খুব অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চলার পথে, আমাদের চারপাশে এরকম উদ্ভট সব ঘটনা ঘটে। নিশ্চয়ই আপনাদের সাথেও ঘটে এবং আমরা সেই বড় ঘটনাগুলো যদি আপনারা আমাদেরকে জানাতে চান তাহলে ইমেইল করুন। লিখে ফেলুন bhootfm@radiofurti.fm এই ঠিকানায়। আর সেই সাথে আমাদের একজন গেস্ট রয়েছেন। এর আগেও তিনি আমাদের সাথে কথা বলেছেন। আজকে উপস্থিত রয়েছেন আমাদের সাথে রহমানী ভাই। রহমানী কেমন আছেন? জি, রাসেল ভাই ভালো আছি। ভালো আছেন, ওকে। রহমানী আজকে কি ঘটনা একটা ভালো ঘটনা এক্সপেক্ট করছি আপনার কাছ থেকে। সবসময়ই ভালো ঘটনা আপনার কাছ থেকে পাওয়া যায়। আজকেও নিশ্চয়ই কোনো একটা ঘটনা। এটা কি আপনার নিজের সাথে ঘটা নাকি অন্য কারো সাথে ঘটা সেটা? না, এটা আমার খুব কাছের কয়েকজন বন্ধুদের সাথে ঘটনাটা ঘটেছে। আমি আজকে সেটাই বলবো আপনাদের। প্লিজ। তো তার আগে রাসেল ভাই মানে আমরা যারা ভূত এফএম-এর শ্রোতা, আ সেই শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে এবং ভূত এফএম টিমকে অভিনন্দন জানাতে চাই। থ্যাংক ইউ। কারণ আমরা খুব ছোটবেলায় গ্রামে মায়ের কোলে বসে বা দাদির কোলে মাথা রেখে আমরা এই সমস্ত গল্পগুলো শুনতাম। তো এই নগর জীবনে ভূত এফএম সেই ঘাটতিটা কিছুটা হলেও মানে আমাদের পূরণ করে। থ্যাংক ইউ। এ কারণে আপনাকে অভিনন্দন। তো আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে এটা ১৯৯৭ সালের ঘটনা। আমার অনেক প্রায় ২৫-৩০ জন বন্ধু মিলে একটা পিকনিকের আয়োজন করে যে তারা পিকনিকে যাবে। আমি সঙ্গত কারণে তাদের নাম এবং জায়গাটার নাম আমি বলব না। হুম। তো তারা পিকনিকের আয়োজন করে, তো সকাল ৬টায় মানে ভোর ৬টায় তাদের রওনা দেওয়ার কথা। হুম।
তো সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে তারা মানে কেউ ঠিকমতো ঠিক সময়ে আসতে পারে নাই সেখানে। আচ্ছা। কেউ হয়তো ৬টায় আসছে, কেউ ৬:৩০, কেউ ৭টায়। তো এরকম নরমালি যে যার মতো সময় আসছে এবং মুষলধারে বৃষ্টি যাকে বলে একদম মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেদিন। হু, হু। তো মোটামুটি ৮টা থেকে ৯টা বেজে গেছে সকাল। আ তো সবাই চলে আসছে তার মধ্যে। কিন্তু গাড়ি তখনো আসে নাই। যে বাসটা ওরা ঠিক করেছিল, আ সেই বাসটা তখনো আসে নাই। আচ্ছা, তো এই করতে, করতে মানে প্রায় ১টা-১.৫টা বেজে গেছে তবুও বাসটা আসে নাই। আচ্ছা। তখন সবাই মিলে যার কাছ থেকে বাসটা ঠিক করেছিল তার কাছে যাই। তার কাছে গিয়ে বলে যে এরকম আমরা তো আপনার গাড়িটা নিয়েছিলাম। তো গাড়িটা তো কি ব্যাপার? তো উনার গাড়িটা দুর্ভাগ্যক্রমে সেদিন আ ওই আশেপাশে কোথাও একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা। তো যার কারণে ও গাড়িটা পাঠায় নাই। আর ওর একটু খামখেয়ালিপনার কারণে সে আবার কোনো গাড়ি ঠিক করে দেয় নাই। তবে ওরা যখন গেছে তারপর বলার পরে তখন বলছে যে, "এরকম ব্যাপার, আমি দুঃখিত পাঠাতে পারি নাই। তো ঠিক আছে আমি আপনাদের একটা গাড়ি ঠিক করে দিচ্ছি।" ওইখানে আবার ওদের ভিতরে আবার মত-দ্বিমত শুরু হলো। কেউ বলছে যে, "না এখন তো ১টা-২টা বেজে গেছে। এখন আমরা আ মানে পিকনিকে গিয়ে কি করব?" আচ্ছা, পিকনিকের জায়গাটা হচ্ছে নওগাঁ পাহাড়পুর। আচ্ছা। হ্যাঁ, তো অনেকে বলছে যে না, আবার অনেকে বলছে যে, "না আজকে বের হয়েছি।" অনেকে যেতে দিতে চাচ্ছিল না অভিভাবকরা। তা আজকে আমরা চলে যাবো। যাই হোক, চলো অন্তত ঘুরে আসা হবে। তো এভাবে চলতে, চলতে একসময় সবাই রাজি হলো এবং যে গাড়িটা ঠিক করে দিল মোটামুটি সে গাড়িটা বিকেলের দিকে আসলো। ৩টা ৩:৩০ দিকে। তো রওনা হবার পরে রাস্তায় আবার একসময় টায়ার পাংচার হয়েছে ওই গাড়ির এবং আমাদেরই এক বন্ধুর পা কেটে গেছিল। সেই মানে ওই সিটটা মানে ওই টায়ারের উপরেই সে বসা ছিল গাড়ির ভেতরে। তো এভাবে করতে, করতে গাড়িটা মানে অনেক দেরি করে প্রায় বৃষ্টি কিন্তু তখনও হচ্ছে এবং মানে ওই সময়টা পুরো বাংলাদেশে যে কিছুদিন আগে যেরকম বৃষ্টি হলো মানে ঐরকম পুরো বাংলাদেশে বৃষ্টিটা হচ্ছিল। তো তারপরে তারা মোটামুটি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে গিয়ে ওই নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছায় তারা। পৌঁছানোর পরে এখন রান্না করার জন্য তো মানে জায়গা লাগবে। আর ওই সময়টা চারদিকে বৃষ্টি হচ্ছে। এখন মানে কোথায় রান্না করবে সেটাও তারা ঠিক করতে পারছে না। তো যাই হোক একটা ওই পলিথিন বিভিন্নভাবে বিভিন্ন দিকে দিয়ে একটা রান্না করার জায়গা তারা মানে ঠিক করে। আচ্ছা, তো মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে ওরা যেভাবে বাসায় বাড়িতে বলেছিল যে আমরা মোটামুটি রাতের ভেতরে চলে আসবো ৮টা-৯টার মধ্যে। আর ওইখানে ওরা মোটামুটি ৬:৩০ ৭টার দিকে তারা পৌঁছেছে ওইখানে গিয়ে। আচ্ছা। তো যার কারণে এখন অনেকে বলছে যে যাই হোক আসছি খাওয়া-দাওয়া করার দরকার নাই। আমরা হুম। চলে যাই। আবার অনেকে বলছে যে না আমরা যখন এসেছি তখন মানে পিকনিকটা ভালোমতো করে তারপরে যাবো। তো এরকমভাবে অনেক কথা হওয়ার পরে সবাই একটা সিদ্ধান্তে আসলো যে আচ্ছা ঠিক আছে। কি বলে ওর ভিতর থেকে ৩ জন বলল যে ঠিক আছে আমরা তাহলে মানে বাসায় বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিই যে আমরা এরকম ব্যাপার এখানে দেরি হয়েছে আসতে। যার কারণে আমাদের যেতে দেরি হবে। নাহলে তো বাসায় চিন্তা করবে। কারণ যখন তাদের পৌঁছে যাওয়ার কথা তাদের বাড়িতে তখন তারা আসছে স্পটে। হ্যাঁ, মানে শুরু করবে কেবল হ্যাঁ, আসলে শুরু করবে এই মুহূর্তে। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তো ওইখান থেকে ৩ জন হু, হু। ওইখানে তখন তো মোবাইল স্বাভাবিকভাবেই নাই এবং মানে আমাদের ওইখানে এনালগ ফোন, ডিজিটালও না। তো বাজারে গিয়ে মানে একটা ফোনের দোকান পাওয়া গেল। তারপরেও মানে ফোনের দোকানে অনেকগুলা তার বের হয়েছিল নাকি। তারপর ওগুলো জোড়া-টোড়া দিয়ে বিভিন্নভাবে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আরো একজন অনেক, অনেক, অনেক বিখ্যাত মানুষ, অনেক কাছের মানুষ আমাদের এবং আ এই মুহূর্তে আছেন আপনাদের সবার পরিচিত হাসান মাসুদ। হাসান ভাই কেমন আছেন? জি, জি ভালো আছি। আসসালামু আলাইকুম হাসান ভাই। হাসান ভাই আমরা আ আজকে তো ১ বছর পূর্ণ করলাম এবং একটু আগে আমরা কেক-টেক কেটেছি এবং অনেক রাতের বেলায় আপনাকে ফোন দিয়েছি। আমিও রেডিও ফুর্তিকে অনেক অভিনন্দন জানাই তাদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বা জন্মদিনে হতে পেরেছে এবং আমি মুত্তাসির টাইমস আমি যখন গাড়ি চালাই আমি রেডিও ফুর্তি এবং অন্যান্য রেডিও শুনিতে ফুর্তিতে বেশি শোনা হয় স্পেশালি তোমার প্রোগ্রাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি মানে প্রার্থনা করি যে রেডিও ফুর্তির সামনে আরো এগিয়ে যাবে।
আচ্ছা। আচ্ছা হাসান ভাই একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আজকে এই স্পেশাল যেহেতু একটা দিন, সেটা হচ্ছে যে আপনার ভেতরে কি কখনো যে এই সমস্ত প্যারানরমাল বিষয় নিয়ে কোনো ভয় কখনো কাজ করেছে বা এরকম কোনো এক্সপেরিয়েন্স কি কখনো হয়েছে? অ্যাক্টিভিটি এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি। তবে আমি আমার মানে বয়সের বিভিন্ন ও খাপে কখনো, কখনো আরকি ক অনেকগুলো বাড়িতে রাত্রি যাপন করতে হয়েছে। যে সমস্ত বাড়িতে ওই বাড়িতে যারা সবসময় থাকেন তারা বলেছে যে, "আপনি ওইদিকে যাবেন না" বা "ওইদিকে গেলে একটু সমস্যা হবে। ওই জায়গাটায় কিছু আছে।" তো আমি ট্রাই করেছি তাদের ওই ইনস্ট্রাকশনস গুলো ফলো করতে। যার ফলে আমার এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স আমার হয়নি। আর আরেকটা জিনিস হচ্ছে যে, ওই যে টেলিভিশনে বা মুভিতে আমরা যে হরর যে জিনিসটা বলি, হরর মুভি, এগুলো আমি ইউজুয়ালি দেখি না। আমার ভালো লাগে না। আমার কাছে খুব ফিক লাগে দেখতে। আচ্ছা। কিন্তু এমনিতে মানে মানে আপনার কোনোদিন কি এরকম হয়েছে যে কারো কাছ থেকে শুনেছেন বা কখনো শুনে খুব ভয় লেগেছে বা এই সমস্ত জিনিস শুনলে কি ভয় লাগে? না, ভয় লাগে না। আমার আমার কাছে সবসময় এটা একটা সুপার মনে হয়। কারণ আসলে ভূত বলে কিছু নেই। আমার কাছে মনে হয় না। তারপর ভূত নিয়ে মানুষের অনেক ফোবিয়া আছে আমি জানি। এবং ভূত নামে তো এখন রীতিমতো একটা রেস্টুরেন্ট খেয়েই আছে ঢাকায়। তো এবং সেখানে নাকি পিপল কাউন্টস মানে প্রচুর লোক যায় এক্সাক্ট নামটার জন্যই এবং সেখানে নাকি ভৌতিক পরিবেশে খাবার পরিবেশন করা হয়। তো আমার ছেলেও ইতিমধ্যে একবার আমাকে বলেছে, তাকে নিয়ে যেতে। আই এম প্ল্যানিং যে আমি একদিন নিয়ে যাবো আমার ছেলেকে এই ভূত রেস্টুরেন্টটা দেখাতে। আচ্ছা। ওকে হাসান ভাই অনেক মানে রাতে ফোন দিয়েছি এবং আপনি আবার সাড়াও দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। অনেক ধন্যবাদ হাসান ভাইয়া শুনার জন্য। আমি আবারও রেডিও কর্তৃকে কংগ্রেচুলেশন করি তাদের ফার্স্ট অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে আমরা কথা বলছিলাম হাসান মাসুদের সাথে আমরা সবাই জানি আমাদের অনেক, অনেক পছন্দের একজন মানুষ এবং তিনি এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন এবং আমরা একে, একে আপনাদেরকে আরো অনেকের সাথেই কথা বলাতে চাচ্ছি এবং তারা সবাই আপনাদের আসলে ইনফ্যাক্ট এক্সপেরিয়েন্স শেয়ার করবে। আসলে হয় কি যে আমরা একটা বছর আপনাদের সঙ্গে এত মানে এই যে ভূত এফএম যে একটা বছর আপনাদের সঙ্গে যে জার্নিটা, এই জার্নিটা সবসময়ই অনেক বেশি ভালো হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই। কারণ আপনারা সবসময় সাথে ছিলেন। আপনারা হয় এই শোতে আপনারা লিসনার হিসেবে থেকেছেন, অনেকে আপনারা এখানে গেস্ট হিসেবে এসছেন এবং এখনো দেখতে পাচ্ছি অনেকে এসএমএস পাঠাচ্ছেন। সান আমাদের এসএমএস পাঠাচ্ছেন এবং লিখেছেন ভূত এফএম রকস। থ্যাংক ইউ সো মাচ। মাসুক আমাদেরকে বার্থডে উইশ করেছেন ভূত এফএম এর। ফাহিম সিলেট থেকে লিখেছেন যে আজকে অনেকদিন পর ভূত এফএম শোনার সুযোগ হয়েছে তার। সো আমাদের কাছে মনে হয় আরেকটা ফোন আছে এবং আমি দেখতে পাচ্ছি যে মাসুম বলছে। সো এই মুহূর্তে আমাদের সাথে ফোনে আছেন যিনি যাকে সবসময় আপনারা গাইতে শোনেন এবং সবসময় যার গান আপনারা যিনি মানে গান গেয়ে আপনাদের সবসময় মুগ্ধ করেন এবং আপনারা আমার অনেক পছন্দের একজন আর্টিস্ট। তিনি হচ্ছেন এলিটা। এলিটা কেমন আছেন? এই তো ভালো আছি। এটা আমরা একটু আগে কেক কেটেছি এবং আমরা ভূত এফএম এর ১ বছর পালন মানে পূর্তি ১ম বছর পালন দেখতে, দেখতে ১ বছর হয়ে গেল। হ্যাঁ, সেটাই। তো এলিটা কিছু মানে বলেন আমাদের লিসনারদেরকে। আম আমি ভূত ভূতের গল্প, ভূতের মুভি যেকোনো কিছু যেগুলো কেউ যদি বলে যে ওই বাচ্চাটা হন্টেড মানে আমি ভূতের আশেপাশে নাই। আমি অনেক ভয় পাই এগুলো। আমি ভূতের কোনো গল্পের বইও আমার শেয়ার ভর্তি বই পড়ি। ভূতের কোনো রকম বই, কোনো গল্প আমার কাছে নাই। আমি কোনো হরর মুভি দেখি না এবং আপনার শোটা রাসেল ভাই আমি শুনেছি বেশ কয়েকটা এবং আপনার শোতে যেসব যারা গেস্টরা যারা আসে ওদের স্টোরিজ গুলো শেয়ার করে ট্রাস্ট মি আমি আমি ও আমি খুব ভয় পেয়েছি। হ্যাঁ, এবং আমি আপনাকে বলেছিলামও যে এই প্রোগ্রামটা বন্ধ করেন না। হ্যাঁ, আমাকে অনেকবার এলিটা বলেছেন। হ্যাঁ, অনেকবার বলেছেন এটা যে এটা বন্ধ ১২টার পরে রিলিজ হওয়া যায় না। তারপর মানে এটা বেশ পপুলার হয়েছে এবং আম আমি কি বলবো? এত মানুষ যে এত মজার, মজার গল্প নিয়ে আসছে, এগুলো যে আসলেই মানে ঘটে নাকি ঘটে না ইটস ভেরি আনইউজুয়াল সিরিয়াসলি। তারপর আমি বলব কংগ্রাচুলেশনস আপনি এটা নিয়ে অনেক রিসার্চ করেছিলেন আমার মনে আছে প্রোগ্রামটা শুরু করার আগে এবং আপনি ডেফিনিটলি না, থ্যাংক ইউ। আসলে সত্যি কথা বলতে যে আমরা আসলে আমাদের যারা লিসনার রয়েছেন তাদের কাছ থেকে সবচেয়ে বেশি হেল্পটা পেয়েছি আসলে আমরা।
সিকিউর নই। এবং আমি আমি এটাই ব আমি আমি মানে কি বলবো যে আমি চাইবো যে এলিটা যেন একটু সাহস করে এখন থেকে রেগুলার আমাদের সাথে থাকে। প্রতিটা সরি, এপিসোডে। এটা এতই পসিবল না। এই জিনিসটা আমার মুখে থাকলে আমি পারবো। বাট তারপরে আমার অনেকে আছে, আমার ফ্রেন্ডরা, আমার ছোট ভাই বোনরা যারা আপনার এই প্রোগ্রামটা রেগুলারলি দেখে, রেগুলারলি শুনে। অ্যান্ড ওরা আসলে অনেক মানে সারপ্রাইজিংলি ওরা ওরা অনেক আনন্দ পায় এই প্রোগ্রামটা শুনে। ওকে। হুম। তাদেরকে থ্যাংকস দিবেন আমার পক্ষ থেকে প্লিজ। এ এটা অনেক রাত্রে আসলে ফোন করা হয়েছে। তারপরে যে কথা বলছি আমরা তারপর অনেক ভালো লাগলো এবং থ্যাংক ইউ সো মাচ। ভূত এফএম থেকে আমাকে ফোন করার জন্য এখন পুরো সারা রাত ঘুমও হবে না। আচ্ছা আমাদের কিন্তু শোতে শুধুমাত্র যে মানে আজকে কিন্তু বেশ কিছু দারুণ ঘটনা আছে। সেই ঘটনাগুলো শোনার আমন্ত্রণ দিয়েই আমরা শেষ করছি আরকি। ওরে বাবা! আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনার চেষ্টা করবো ওকে, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এলিটার সাথে এবং এলিকা এতক্ষণ ধরে আপনাদেরকে শোনালেন তার ঘটনা যে তিনি ভূত অনেক ভয় পান। আসলেই ইনফ্যাক্ট তিনি আমাকে অনেকবার রিকোয়েস্টও করেছেন যে যেন আমরা মানে এই ভূত এফএম এই প্রোগ্রামটা যেন আমরা মানে এই প্রোগ্রামটা যেন আমরা বন্ধ করি। বাট সেটা শোনা হয়নি আমাদের পক্ষ আমরা কেউ শুনিনি এটার কথা। আ আমাদের ভূত এফএম চলছে এবং আপনাদের ভালোবাসার কারণেই চলছে এবং চলবে যতদিন পর্যন্ত আপনারা সাথে থাকবেন। মানে অনেক হাঙ্গামা করার পরে লাইনটা পাওয়া গেছে। না, লাইনটা তারপরেও পাওয়া যায় নাই। বুঝলেন কি? তাহলে মানে শহরে গিয়ে মানে জয়পুরহাট, ওখান থেকে ট্রেন আছে। এই সম্ভবত ২ টা স্টেশন পরে হয়তো স্টেশনটা। তো এখন ট্রেনের তো সময় ঠিক নাই, কখন আসে কখন যায়। তো বলছে যে ঠিক আছে, তাহলে ওরা তখন একটু সামনে গিয়ে মানে ওইখানে আবার ভ্যানের মতো রিক্সা আরকি ২ পাশেই থাকে। হ্যাঁ, বসার জায়গায় ২ পাশে মাঝখানে তো ৩ জন সেখানে গেছে, তো দেখে যে ৩-৪ টা ভ্যান দাঁড়ানো। তো ওদেরকে গিয়ে বলছে যে এরকম ব্যাপার, চলেন। তো ওরা আর যাবে না সেখানে। বলছে, "না, যাব না, যত টাকাই দেন আমরা যাব না ওইদিকে।" তো ওরা ওইখান থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে নিজেদের ভিতরে গল্প করছে যে কি ব্যাপার, কি করি এখন? আর ওইদিকে কিন্তু রান্নাবান্না আয়োজন চলছে ফিটনেসের, আর এরা ৩ জন এইদিকে। তো এই সময় ওদের কাছে একটা লোক আসে। লোক এসে বলে যে, "কি ব্যাপার আপনাদের?" তো ঘটনা খুলে বলল, বলছে, "আপনাদের লাগবে, ধ্যান লাগবে?" বলছে, "হ্যাঁ।" বলছে, "পাশে আমার বাড়ি, চলেন আমি মানে আপনাদেরকে নিয়ে যাবো।" আচ্ছা। তখন ওর সাথে টাকা-পয়সা নিয়ে কিছু কথা হয়েছে। দিয়ে তারপরে ওই পাশে একটা গলি দিয়ে তারা ওই ব্যক্তির বাড়ি থেকে গিয়ে ভ্যানটা নিয়ে আসে এবং ভ্যানের উপরে তারা উঠে রওনা দেয়। হুম। রওনা দিতে ওই ভ্যানওয়ালাই নাকি তাদের বলছে যে, আ "জায়গাটা ভালো না। তো সুতরাং আপনারা আশেপাশে অনেক কিছু দেখতে পারেন। হুম। তো এটা নিয়ে কোনো মানে চিৎকার চেঁচামেচি করার দরকার নাই। আপনারা আপনাদের মতো থাকবেন। আচ্ছা। কোনো সমস্যা হবে না।" তো স্বাভাবিকভাবে এই কথা বলার পরে ওরা বিষয়টা ওইভাবে নেয় নাই। কিন্তু এই কথা বলার পরেই তো ওরা আরো মানে ভয় পেয়ে গেছে। কি ব্যাপার? উনি কেন বলছেন এই হ্যাঁ, কথাটা? উনি কেন বলছেন এই কথা? হুম। তো চারপাশে কোথাও মানে মাঠ, অনেক মাঠ, হুম। ধান ক্ষেত যেটা আরকি। মানে লোকালয় খুবই কম। আচ্ছা। আর আ তাদেরই মতে কলা গাছ, কলা গাছের বাগান, এইরকমভাবে তারা মানে পার হচ্ছে। তো ওইখানকার এক বন্ধু আবার আমাকে বলছে যে মানে মাঝে প্রায় ৫-৬ টা লোক একসাথে কথা বললে যেরকম মানে মানে গুনগুন করলে যেরকম আওয়াজটা হয়, কেওয়াজটা হয়, ঐরকম কেওয়াজ ওদের ৩ জনের ভেতরে আবার মানে একজন পাচ্ছে। তো ও আবার পাশের জনকে বলছে যে, "কোনো কি আওয়াজ শুনতে পাচ্ছিস?" তো আবার একজন বলছে যে, "না, আমি তো কোনো কিছু শুনতে পাচ্ছি না।" ওরা নিজেদের ভেতরেই কথাগুলো বলছে। হুম। আর ওই ভ্যানওয়ালা আর কিন্তু কথা বলে নাই তারপরে। আচ্ছা। তো এভাবে তারা গেছে, অনেক দূর গেছে। আর জ্যোৎস্না রাত ছিল। হুম। মানে আলোর কারণে সবকিছু দেখা যাচ্ছিল। লাইট-টাইট কম ছিল কিন্তু মানে চাঁদের আলোর কারণে সবকিছু দেখতে পাচ্ছিল তারা। তো এভাবে যাওয়ার পরে একটা সময় তারা মানে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। যে বাচ্চা কাঁদছে। ৩ জনই খুব অবাক হয় যে মানে এখানে তো কোনো বাড়ি দেখছি না। চারদিকে মাঠ এবং তখন ধান কাটা হয়ে গেছে। চারদিকে ফাঁকা মাঠ। তো এই সময় মানে এখানে কে? তো ওরা এবার ওই মানে ভ্যান থেকে দেখতে পাচ্ছে
যে যখন কান্নাটা হয় তখন রিক্সা ভ্যানওয়ালা ভ্যানটা থামিয়ে দিয়েছে। তো ওরা ওই ভ্যানের উপর থেকে দেখতে পাচ্ছে এবং ওরা মানে তাকিয়ে দেখছে যে একজন মহিলা কোলে একজন বাচ্চা নিয়ে মানে ওই তাদের কাছে আসছে। তো ওইখানে স্বাভাবিকভাবে ওরা চিন্তা করছে যে কী ব্যাপার, এরকম পরিবেশ পরিস্থিতিতে আশেপাশে কোনো বাড়িও দেখছি না, তো এ আবার কোথা থেকে আসলো, নিজেদের ভিতরে এরকম গল্প করছে। পরে ওই মহিলা ভ্যানটার কাছে এসে বলছে যে এরকম ব্যাপার, আমি একটু ঝামেলায় পড়েছি, আমি আপনারা তো সামনে যাচ্ছেন, আমি সামনে কোনো একটা জায়গার নাম বলে যে আমাকে ওইখানে একটু নামাই দিয়ে। তো এরা তো মানে মুখে মুখে তাকাচ্ছে। এখন কেউ আবার ভাবছে যে এত রাত্রে একজন মহিলা এখন রাগ করেও তো চলে আসতে পারে। হ্যাঁ, এখন মানে আমরা নিয়ে গিয়ে রাখবো, আবার কী ঝামেলা থেকে কী ঝামেলা হবে। তো অনেকেই মানে আবার সিদ্ধান্ত দিতেও পারছে না যে না, নিব না। তো ওই ভ্যানওয়ালাই কেমন যেন একটা মানে সম্মতি দিল এবং মহিলাটা মানে ভ্যানে উঠলো। ভ্যানে ওঠার পর বাচ্চাটা তখনও কাঁদছে। তো কিছুক্ষণ পরে বাচ্চার কান্নাটা বন্ধ হয়েছে। আর ওরা ওই ৩ জন একদিকে আর মহিলাটা একদিকে। তো তাকাতে ইতস্তত বোধ করছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না। মানে ওই ৩ জন গল্প মানে ৩ জনের ভিতরে গল্প করছে, কিন্তু মহিলাটা মহিলার মতোই আছে। আর ভ্যান চলছে। চলতে মানে এর ভিতরেই ওরা কিন্তু মানে ভয় পেয়ে গেছে অলরেডি যে মানে এরকম মানে চিনি না সেরকম একটা জায়গা থেকে। তো কিছু দূর যাওয়ার পর ওই মহিলা তখন বলছে যে হ্যাঁ, আমি চলে আসছি, এখানে আমাকে নামাই দেন। তখন নামায় দেয় ভ্যানওয়ালা। বলছে যে আমি তো পাশে গলি আছে রাস্তার, বলছে আমি তো এখান থেকে যেতে পারবো না, তো ২-৩ মিনিটের রাস্তা, আমাকে একটু আগায় দেন। তো ওরা কিছু বলার আগেই দেখে যে ওই ভ্যানওয়ালা ওদের ওই মহিলার সাথে যাচ্ছে। যাওয়ার আগে ওকে বললো, ওদেরকে বলছে যে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি চলে আসতেছি কাছে। দিয়ে সে চলে যায়। তো ওরা নাকি প্রায় মানে ৩০-৪০ মিনিট ওইখানে দাঁড়ায় আছে, ভ্যানওয়ালা আসে না। এখন ওরা নিজেরা নিজেদের ভিতরে বলছে যে কীভাবে আমাদেরকে তো বললো যে মানে ২-৩ মিনিট লাগবে, এখন তো মানে প্রায় ৩৫-৪০ মিনিট হয়ে গেছে, গেল কোথায়? তো ৩ জন মিলে বলছে যে চল তাহলে, যেহেতু ২-৩ মিনিট বলেছে, তাহলে সামনে গিয়ে হয়তো তাকে পাওয়া যাবে। তো বলছি চল। তো ঘটনাটা মানে এখানেই শুরু। যাওয়ার পর তারা মানে খুঁজছে যে মানে সে কোথায় গেল, এবং যেভাবে বলেছিল মহিলা যে এখানে বাড়ি, তো এখানে কোনো বাড়ি ছিল না, গাছের কিছু ঝোপঝাড় ছিল, কিন্তু মানে দূর থেকে মনে হচ্ছিল যে এখানে বাড়ি থাকতে পারে, কিন্তু সেটা মাছ এবং ওই গাছের ঝোপঝাড়, বড় গাছ, কিন্তু সেখানে কোনো থাকার জায়গা নাই। তো ওরা অবাক হয় যে মানে এরকম তো হওয়ার কথা না, তাহলে মানে দুজনেই গেল কোথায়? কিছুক্ষণ পরে ওদের ভেতর থেকে একজন লক্ষ্য করে যে মানে ২ জনই একদিকে মুখ করে বসে আছে। বসে থাকার পর একজন লক্ষ্য করে তখন ওদের ২ জনকে দেখায়। ওরা ২ জন দেখার পরে মানে বিষয়টা তারা বুঝতে পারছিল, যেহেতু চাঁদের আলো ছিল, বোঝা যাচ্ছিল আর মাঠের ভেতরে। তো বিষয়টা হয়েছে এরকম যে ২ জন বসে আছে এবং তারা দেখছে যে ওই ২ জন মিলে ওই বাচ্চাটাকে খাচ্ছে। আচ্ছা। ওরা ২ জন এই ঘটনাটা দেখছে। ওরা ৩ জন এই ঘটনাটা দেখছে। দেখার পরে ওদের ভেতর থেকে আবার একজন বলছে যে এরকম ব্যাপার, এখন তো ঘটনা ঘটে গেছে, এখন যদি আমরা ভয় পাই তাহলে এখান থেকে বের হওয়াটাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সুতরাং চল আমরা মানে যা দেখেছি না দেখার একটা করে আমরা চলে যাই। এখন ওরা কিন্তু খেয়াল করে নাই, যারা মানে ওই মহিলা এবং ওই ভ্যানওয়ালা, এটা তখন ওই দৃশ্য দেখে মানে মেন রাস্তায় উঠে দৌড়াতে লেগেছে। কতক্ষণ মানে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে তারা একটা মসজিদে গিয়ে, মসজিদে সম্ভবত খাদেম ওকে ঘুম থেকে উঠিয়ে মানে পুরা ব্যাপারটা বলেছে যে এরকম ব্যাপার। ওদের ভেতর একজন কিন্তু প্রায় মানে এরকম ভয়ে অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ হওয়ারই কথা। খাদেমকে সমস্ত ঘটনা খুলে বলে যে এই বিষয়ে এই ঘটনা। তখন খাদেমও তো অবাক যে বাবা, তোমরা মানে এত রাত্রে এই পথে কেন? এখানে তো সচরাচর কেউ আসতে চায় না, তোমরা এত রাত্রে
তো বললো যে চাচা এরকম ব্যাপার আমরা তো জানি না, এই ঝামেলায় পড়েছি যার কারণে আমরা মানে এখানে আসছিলাম। পরে ওই ব্যক্তি প্রায় মানে মসজিদের ওই খাদেম প্রায় ৪-৫ জনকে আবার ঘুম থেকে উঠিয়ে ওদেরকে মানে পিকনিক স্পটে রেখে আসার ব্যবস্থা করে এবং তারপরে ওইখানে ওই অবস্থায় গিয়ে সব ঘটনা খুলে বলে। তারপরে ওরা আর মানে ওইখানে আর দেরি করে নাই, ওরা চলে আসছে। তো এই ছিল ঘটনা, বুঝতেই পারছি, এবং ঘটনাটা যথেষ্ট ভয়ঙ্কর, এবং এরকম যদি কারোর চোখের সামনে ঘটে তাহলে আমার কাছে এই জিনিসটা মনে হয় মাঝে মাঝে যে সত্যিই যদি এত কিছুই ঘটে, মানে এই সমস্ত প্যারানর্মাল ব্যাপারগুলো মানুষকে মানে কেন যেন মানে কোনো একটা শক্তি তারা তাদের সেই মানে তাদের সেই অ্যাক্টিভিটিসগুলো কেন যেন মানুষকে দেখাতে চায়, আর সেই জন্য ঘটনাগুলো ঘটে। এই যে খাওয়া, একটা বাচ্চা, একটা মহিলা এবং একজন ভ্যানওয়ালা তারা মিলে একটা বাচ্চাকে খাচ্ছিল, এটা হয়তো তাদেরকে না দেখালে এমন কোনো ক্ষতি ছিল না, তারপরে তাদেরকে দেখতে হয়েছে বা তারা দেখেছে। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটা ঘটনায় যাব, আর ইন দ্য মিন টাইম আপনারা এসএমএস করতে পারেন। আমরা নেক্সট ঘটনায় যাই। আপনার নামটা একটু বলবেন সবাইকে। হ্যাঁ, প্লিজ। দেশে এবং দেশের বাইরে যারা ভূত এফএম শুনছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এবং আজকে ভূত এফএমের ১ বছর পূর্তি উপলক্ষে এই জন্মদিনে আমাকে আনার জন্য ভূত টিমকে সহ ভূত এফএমের সবাইকে, সর্বোপরি রাসেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি রাজু, রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র ছিলাম। আমার বাড়ি বাগেরহাট। তো ঘটনাগুলা আমি যে ঘটনাগুলো বলবো বাগেরহাটেরই ঘটনা। আর আমি সুন্দরবন নিয়ে ঘটনা একটু শুনতে চাই। আচ্ছা। হ্যাঁ, আমি ওটা বলছি। মানে আমরা বিভিন্ন জায়গায় ঘটনা শোনাচ্ছি, আমরা চট্টগ্রামের ঘটনা শোনাচ্ছি, আমরা রাজশাহীর ঘটনা শোনাচ্ছি, আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা শুনতে পেরেছি। বাট এখনো আমরা সুন্দরবন নিয়ে কোনো ঘটনা এই পর্যন্ত শুনি নাই। সো আমরা এখন শুনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুন্দরবন আমার দাদির আব্বা, অর্থাৎ আমার আব্বার নানা। উনি নাম হচ্ছে তসিরউদ্দিন। আচ্ছা। তো এটা অনেক আগের ঘটনা। আমার দাদি মারা গেছে ২০০২ সালে। তো দাদি যখন ছোট ছিলেন, দাদি ছোটবেলার ঘটনা। অর্থাৎ তার বাবা যখন বেঁচে ছিলেন। তো দাদির আব্বা উনি ছিলেন কবিরাজ। অর্থাৎ আমাদের ওদিকে যা বলে যে গুণিন বা এই জাতীয় কিছু আরকি। আচ্ছা। তো উনার শখ ছিল যে প্রতি বছর উনি, এটা শখের বশে হোক আর রেগুলারলি করা হোক, যে প্রতি বছর একবার উনি সুন্দরবন যাবেন। আচ্ছা। হয়তো হরিণ শিকার করতেন, গোলপাতা কাটতেন বা গাছপালা মধু সংগ্রহ করতেন। এবং সাথে একটা অনেক ১০-১২ জনের একজন টিম নিয়ে যেতেন আরকি। আচ্ছা। তো গুণিন ব্যাপারটা হচ্ছে, আমি একটু বুঝিয়ে বলি। আচ্ছা, আপনি বলেন গুণিন ব্যাপারটা কি? গুণিন আচ্ছা। বিষয়টা হচ্ছে যে উনি মন্ত্রতন্ত্র জানতেন এবং এই বিষয়টা দিয়ে আসলে যে মানুষের উপকার করা যায় বা বিভিন্ন অ্যাবনরমাল বা প্যারানরমাল যে ঘটনাগুলো ঘটে, যে একটা সমস্যা হয়েছে, সমস্যার সমাধান আ সে হয়তো করার জন্য চেষ্টা করছে। আসলে যেকোনো জিনিস এর পেছনে ঘটনা ঘটার বা যেকোনো যাই ঘটুক সবকিছু তো সৃষ্টিকর্তা। যে ধর্মে বিশ্বাস করেন, হ্যাঁ, এটা তার দ্বারাই হয়ে থাকে। তো যেটা মাধ্যম বা ওসিলা তেমন। তো উনি মন্ত্রতন্ত্র বা এই জাতীয় মন্ত্রতন্ত্র জানতেন। তো যখন সুন্দরবন যেতেন উনি বাড়িতে উনি কুকুর এবং বিড়াল ২ টাই পুষতেন। তো উনার পোষা বিড়াল ছিল। সুন্দরবন যখন যেতেন ওই এলাকায়, যে এলাকাতে সুন্দরবনে যে এরিয়াতে উনি যেতেন, ওই এলাকার বাঘকে তিনি মন্ত্র দিয়ে বন্ধ করে যেতেন। অর্থাৎ বাঘ ওই এরিয়ায় আসতে পারবে না। তো এটা হতো বাড়িতে যখন, বাড়ি থেকে শেষবার যখন যান উনি এবং ওনার ছোট ভাই এবং সহ ওনাদের সঙ্গে যারা আরও ৮-১০ জন, এইভাবে মোট ১০-১২ জনের মতো শেষবারের মতো যান। এবং ছোট ভাইকে সাথে নিয়ে তো যাওয়ার আগে উনি বাড়িকে বিড়ালকে মন্ত্র দিয়ে বন্ধ করে একটা ঘরের একটা নির্দিষ্ট জায়গাতে রেখে যান এবং এটাকে ধামা, অর্থাৎ বেতের যে তৈরি আপনার ধামা বলে আমাদের এদিকে, এটা দিয়ে উপুড় করে ঢেকে, অর্থাৎ বিড়ালকে ধামা দিয়ে মন্ত্র দিয়ে পড়ে ঢেকে রেখে যাওয়া হতো। আর ওইদিকে উনি যে এলাকায় যেতেন ওই এলাকার বাঘকে বন্ধ করে, অর্থাৎ বাঘ আসতে পারবে না, এটাকে বন্ধ করে যাওয়া হতো। আর বনে আসলে এই ধরনের অনেক ঘটনা ঘটে এবং আমরা জানি যে বনে বনদেবতা থাকে বা এরকম অনেক বিশ্বাস আছে। হয়তো সত্য কিনা জানি না। তো এইভাবে উনি গেছেন, যাওয়ার পরে যখন সুন্দরবন ওনারা যাত্রা করে চলে যান, তার ৪ থেকে ৫ দিনের পরের ঘটনা। যে বাড়িতে আমার দাদির আম্মা, উনি জানতেন, কারণ এরা প্রতি বছর যায় এবং উনি যে
মন্ত্র জানেন বা উনি এরকম কাজ করেন, এটা তো তার স্ত্রী হিসেবে জানবে অবশ্যই। কিন্তু কোনো একটা ভুল করে, যে কোনো কারণে উনি করছে কি, যে ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে ওই ধামাটা উঁচু করছে। উঁচু করার কারণে বিড়ালটা কিন্তু বের হয়ে গেছে। এই বিড়ালটা কিন্তু আটকানো ছিল মন্ত্র দিয়ে। অর্থাৎ বাঘকে আটকানো ছিল। যে কোনো কারণে বিড়ালটা বের হয়ে গেছে। বের হয়ে গেলে এটা তো উনি ভুল করে ফেলছে। এখন এটা তো শুধরানোর কোনো, উনি তো কিছু যে পারে না বা জানে না। আর ওইদিকে অর্থাৎ দাদির আব্বা, তারা তো সুন্দরবন চলে গেছে। তো ওদিকে যে ঘটনা, এদিকে বিড়াল বের হয়ে গেল, এদিকে হচ্ছে বাড়ির ঘটনা। আর ওদিকে বনে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আপনার আ বনে যাওয়ার পরে ওখানে তারা গাছ কাটা শুরু করে নাই বা ওরকম শিকার করা শুরু করে নাই। তো সবাইকে নৌকায় বসতে বলে আমার দাদির আব্বা উনি টয়লেট করার জন্য একটু বনের ভেতরে গেছে এবং সবাইকে বলে গেছে যে আমি না আসা পর্যন্ত তোরা নিচে নামবি না, গাছ কাটা শুরু করবি না বা শিকার করা শুরু করবি না। আমি আসার পরে এটা শুরু করব। কিন্তু তারা সবাই জানে যে ইনি বড় গুণিন এবং বাক্যে তো বন্ধ করে দিয়ে আসছেন। সো আমরা নামলে সমস্যা কী? তো এই থেকে উনি টয়লেটে গেছে, আসতে একটু দেরি হচ্ছে। এদিকে করছে কি, ছোট ভাই সহ যারা ছিল সবাই নেমে বনের ভেতরে এরাই সুন্দরী গাছ কাটা শুরু করছে। হ্যাঁ? গাছ কাটা শুরু করলে অ্যা ১ থেকে ২ মিনিট বা এরকম ২-৩ মিনিট পরেই একটা বাঘ এসে তার ছোট ভাইকে উম মানে আপনার গলায় কামড় দিয়ে ধরছে। বাঘ তো সাধারণত এই যে গলায় শিকার করে, রাইট? তো সেই হিসাবে এই ছোট ভাইকেও ওই বাঘে গলায় কামড় দিয়ে ধরছে এবং আ তখন তো আশেপাশে যারা ছিল আরো তো ৮-১০ জন লোক ছিল। হুম। তারা ভয়ে চিৎকার শুরু করছে। কারণ এটা তো ঘটার কথা না। বাঘটা কেন? তো এটা কেন ঘটলো? তো ওদিকে দাদির আব্বা উনি এটা টের পাইছে। টের পেয়ে ওখান থেকে মন্ত্র পড়ে টয়লেট শেষ করে তাড়াতাড়ি করে ওখান থেকে মন্ত্র পড়ে উনি তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু মন্ত্র পড়ার কারণে বাঘ যেতে পারে নাই। বাঘটা তার ছোট ভাইকে কামড়ে ধরে ওখানে দাঁড়িয়ে আছে। বাঘ যেতে পারছে না। এবং বাঘ ওখানে মনে করেন যে যারা চিড়িয়াখানায় গেছেন, দেখছেন যে বাঘ যদি রেগে যায় বা যেমন করে আপনার রাগার যে বহিঃপ্রকাশ, আ করা, গর্জন করা বা এরকম, বাঘ ওইটা ওইখানে জায়গায় দাঁড়ায় করছে কিন্তু লড়তে পারছে না, যেতে পারছে না। তো পরিশেষে হলো কি যে আপনার বাঘটার লাশ নিয়ে যেতে পারছে না। পরবর্তীতে ওই লাশকে সে গাল থেকে মানে মুখ থেকে ফেলে দিল। হুম। ফেলে দেওয়ার পরে বাঘটা চলে গেল। বাঘকে তাড়া দেওয়া হলো। মানে উনি মারা গেছেন। হ্যাঁ, ততক্ষণে তার ছোট ভাই মারা গেছে। আচ্ছা। তো এইবার এখন যেহেতু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণে আ স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম আর সামনের দিকে আগায় নাই। তারা সিদ্ধান্ত নিল যে বাড়ি ফিরে আসবে। আচ্ছা। তো বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিলে আপনার সবাই মিলে রওনা হলো। রওনা হওয়ার পরে প্রতিমধ্যে আপনার এটা হচ্ছে মোটামুটি দুপুরের দিকের ঘটনা ছিল। আর এটা তাদের রওনা দিতে আবার মোটামুটি একটু আসর গড়ায় গেছে, মানে বিকাল হয়ে গেছে। তারা রওনা দিয়ে সাধারণত নৌকা বেয়েই চলে আসতেছে। তো সারারাত তারা নৌকা চালাইছে বাড়িতে আসার জন্য। সকালবেলা যখন সকাল হলো, তারা দেখতে পেল যে তারা যেখানে ছিল ঠিক সেখানেই আছে। মানে সারা- চুলো নড়ে নাই ওখান না, থেকে। সারারাত যেখান থেকে তারা সেই বিকাল থেকে শুরু করে পরবর্তীতে এই যে সারারাত নৌকা চালাইছে, তো তারা এক বিন্দু আগায় নাই। যেখানে ছিল নৌকা ওই এলাকাতেই আছে, হুম। ওই এলাকাতে। তো এই বনের ভিতরে একটা কথা আছে যে বাঘে কামড়ে যদি মৃত্যু হয় বা এরকম ওইসব লাশ নাকি ফিরে নিয়ে আসা যায়। তখনকার দিনে প্রচলন ছিল, এখন পর্যন্ত জানি না। আচ্ছা, এটা আমি জানতাম না। শুনে ভালো লাগলো যে আমি এটা মানে নতুন কিছু জানতে পারলাম আরকি। তো তারা যখন ওইটা আনতে পারছে না, তখন দাদির আব্বা উনি তো এই মন্ত্রতন্ত্র বা এই বিষয়টা কিছুটা অবশ্যই জানেন বা আঁচ করেন। তো উনি বলছে যে, "লাশ নিয়ে তো আমরা ফিরতে পারবো না। এবারে ঘটনা। ঠিক আছে, আমরা কি করব? ছোট ভাইকে তো ওখানেই মাটি দিয়ে দাফন করবেন। দাফন করবে।" তো পরবর্তীতে তারা ওখানে নেমে নদীর পাশে যে চর, বনের যে চর, সেই চরে তাকে কবর দিয়ে দাফন করে তারপর তারা এবং দাফন করার পর তারপরে ঠিক মতন হ্যাঁ, দাফন করার পরে তারা আবার সবাই মিলে রওনা দিছে এবং তারা নিরিবিলি আ কোনো বাধা বিপত্তি ছাড়াই নিরিবিলি বাড়িতে চলে মারাত্মক অবস্থা। এবং আপনি লাস্টে শেষ করবেন এটা দিয়ে যে আপনার সেই দাদির বাবা তিনি যখন মারা যান তখন একটা অদ্ভুত ঘটনা হয়। একটু শুনি। আচ্ছা, তার আগে আমি আরেকটা ঘটনা বলি। না, আমরা এটুকু শুনি, শোনার পরে তারপরে আমরা আবার একটা ব্রেকের পরে আবার আসবো। আচ্ছা, জি। উম দাদির আব্বা যখন মারা যান, দাদি তো বললাম যে তখন ছিল ছোট, হয়তো কত ১২-১৩ বছর বয়স এরকম। তখন তো আমার দাদার সঙ্গে বিয়ে হয় নাই। তো যখন মারা যান, উনি মারা যান উনি মানে বিকালে, আসরের সময় আমরা যেটা আরকি বলি। তো এই সময়টাতে
উনি প্রচণ্ড অসুস্থ, বাড়ির ওনার ঘরের বারান্দাতে শুয়ে আছে এবং প্রচণ্ড ওনার মৃত্যু যন্ত্রণা বা কষ্ট হচ্ছে। তো উনি হয়তো বুঝতে পারছে যে উনি মারা যাবে বা এরকম কিছু। এই ধরনের কিছু অনেক লোক থাকে যে বুঝতে পারে আমি মারা যাবো। হয়তো কতটুকু সত্যি জানি না। তো ওনার ভিতরে এরকম একটা বোধ আসছে যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমি হয়তো মারা যেতে পারি বা এরকম কিছু। উনি ওনার স্ত্রীকে অর্থাৎ আমার দাদির আম্মাকে বলল যে তখন কিন্তু দাদি সহ তার বাড়িতে তার ভাইয়েরা, ভাইয়ের বউ বা বাড়ির আত্মীয়-স্বজন সবাই আছে আচ্ছা। বাড়িতে। তো তাকে বলল যে আপনার দাদি আম্মাকে বলল যে পুকুরের দক্ষিণ পাশ থেকে হুম, পুকুরের দক্ষিণ পাশ থেকে পানি নিয়ে আসো এবং কাঁসার বাটিতে করে। আচ্ছা। কাঁসার বাটি পরিষ্কার করে ধুয়ে সেটাতে ১ বাটি পানি নিয়ে আসো। তো তার কথা মতো দাদির আম্মা সেটা করলো যে কাঁসার বাটি ধুয়ে ১ বাটি পানি পুকুরের দক্ষিণ হুম, পাড় থেকে ঘাট থেকে নিয়ে আসলো। আচ্ছা। তো এনে তার পাশে তিনি তো শুয়ে আছেন, তার মাথার পাশে বাটিটা রাখলো। রাখার পর উনি করলো, তার যত মন্ত্র উনি জানতেন বা এরকম উনি পড়া শুরু করলো। পড়ে একেকটা পড়ে একেকটা বাটিতে ফু দিতে লাগলো। তো প্রতিমধ্যে যে ঘটনাটা ঘটলো, যখন ওই মন্ত্র পড়ে উনি ফু দেওয়া শুরু করলো, তখন শুধুমাত্র এই দাদিদের বাড়ি যেটা এরিয়া ছিল, শুধুমাত্র তাদের বাড়ির বাউন্ডারিতে প্রচণ্ডভাবে ঝড় শুরু হলো এবং আকাশ মেঘলা হয়ে গেল। অথচ এই বাড়ির পাশে অন্য যারা ছিল, আশেপাশের কোনো বাড়িতে বা আশেপাশে কিন্তু ঝড় হচ্ছিল না। পরিবেশ কোথাও কোনো সমস্যা নেই। কোথাও কোনো সমস্যা ছিল না, খুব স্বাভাবিক ছিল। তো তখন কি হলো? এই বাড়িতে প্রচণ্ড ঝড় শুরু হলো এবং ঝড়ে আপনার কিছু গাছপালা ডালপালা ভেঙে গেল। এত ঝড় হইল। এইভাবে উনি মন্ত্র পড়তেছে আর পানিতে ফু দিচ্ছে। আর ওইদিকে কি হচ্ছে? ঝড় হচ্ছে আপনার আচ্ছা। প্রচণ্ড পরিমাণে। তো এক পর্যায়ে কিছুক্ষণ পরে উনার মন্ত্র পড়া শেষ, পানিতে ফু দেওয়া শেষ, মন্ত্র পড়ে উনি আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল, অর্থাৎ মারা গেল। তখন দেখা গেল যে উনি যখন মারা গেল তার কিছুক্ষণ পরে আপনার যে বাড়িতে ঝড় হচ্ছিল প্রচণ্ড পরিমাণে, সেগুলো সব সে আস্তে আস্তে ঝড়গুলো থেমে গেল। ওকে। সো এই ছিল ঘটনা।